রামায়ণের ট্রেলার আসার পর থেকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচুর আলোচনা রামায়ণের ট্রেলার নিয়ে। সেখানে একে ভালো লাগছে, একে ভালো লাগছে না, এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এই আলোচনাটা চলেই যাচ্ছে। ক্রিটিসিজম হোক, সেখানে ট্রোলিং হোক, সেখানে মিমস তৈরি করা হোক, এর স্টেটমেন্টের জন্য একে ব্যান করার দাবি হোক, বা ছবিটা রিলিজের আগে এক গোষ্ঠীকে দেখাতে হবে এরকম কোনো দাবি হোক, এগুলো চলেই যাচ্ছে। এবার আমি এতগুলো দিন এটা নিয়ে কিন্তু কথা বলিনি, কিন্তু আমি ভাবলাম যে যখন এই আলোচনাটা এই পরিমাণে সব জায়গায় হচ্ছে, এটা নিয়ে কথা বলা দরকার। এবার রামায়ণ এমন একটা ছবি যে এটা নিয়ে না এই আলোচনাটা হবেই, এটা কোনোভাবে বন্ধ হবে বা এটা ঠিক বা ভুল এটা বলা যায় না। তার কারণ রামায়ণ এমন একটা টেক্সট যেটা নিয়ে লোকে কথা বলবেই, এই বলাটা স্বাভাবিক। এবার এর মধ্যে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে একটা জেনুইন ক্রিটিসিজম। আপনারা যদি রামায়ণের আমার ট্রেলার রিভিউ দেখে থাকেন, আমি সেখানে বলছিলাম যে এই ট্রেলারটা দেখার পরে আমার এটা মনে হচ্ছে কোথাও একটা গিয়ে যে এর যে রিয়াকশনটা সেটা ভিন্ন হবে। কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কারো মোটামুটি লাগবে, ভিন্ন পার্সপেক্টিভ আসবে। এবার দেখুন, ট্রেলার আসার এতদিন পর হয়ে গেছে, একটা মিক্সড ওপিনিয়ন কিন্তু তৈরি হচ্ছে। না সেটা পুরোপুরি খারাপ, না সেটা পুরোপুরি ব্যাপক, সেটা কিন্তু ঘুরে ফিরে এক একজনের কাছে এক এক রকম। কারো ভালো লেগেছে, কারো খারাপ লেগেছে, এবং বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন। এবার কারো পার্টিকুলার এই জিনিসটা ভালো লাগছে, কারো আবার ওইটাই মন্দ লাগছে। এটা কিসের ওপর ভিত্তি করে হচ্ছে? এটা হচ্ছে, ধরুন কেউ রামায়ণ সাগরের রামায়ণ দেখেছে, কেউ রামায়ণ পড়ে একরকম ভাবে জিনিসপত্র ইমাজিন করেছে, তো প্রত্যেকের ঠিক মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে এক এক রকম ইমেজ বসে রয়েছে। এবার যখনই সেটার সাথে জিনিসপত্রগুলো মিলছে না, না এটা হয়নি। এবার এটা হতেই পারে, কিন্তু আরো একটা দিক রয়েছে, সেটা হচ্ছে একটা হেট। আগে থেকেই আমার নিজের কিছু কনসিভ করা আছে, আগে থেকেই আমার নিজের কিছু ধারণা রয়েছে, ধ্যান রয়েছে যে এটা ভুল হবে, এটা যদি ও করতো বেটার হতো, ঋত্বিক রোশন যদি ইয়াশের ক্যারেক্টার করতো ভালো হতো, রণবীর কাপুরের জায়গায় যদি মহেশ বাবু করতো ভালো হতো, যদি নিতেশ তিওয়ারির জায়গায় রাজামৌলি করতো ভালো হতো। এরকম ধরনের একটা সেট অফ মাইন্ডসেট আমাদের রয়েছে। এবার সেটা দিয়ে যখন আমি জাজ করছি, বা আমার প্রথম থেকেই রণবীর কাপুর আজ থেকে কত বছর আগে কি স্টেটমেন্ট দিয়েছে, ইয়াশ কি করেছে, নিতেশ তিওয়ারি কি করেছে, এই জিনিসপত্রগুলো নিয়ে আমার সমস্যা রয়েছে, তো সমস্যা বাড়বে, খুব স্বাভাবিক। ঠিক একইভাবে রামায়ণের ভিজুয়ালস কারো খুব ভালো লাগতে পারে, ইমপ্রেসিভ মনে হতে পারে, কারো ডিজাস্টার মনে হতে পারে, কিন্তু রামায়ণের ট্রেলারের এই যে ভিজুয়ালস, এত কোটি টাকার যে নাম, সেটা কিন্তু সত্যি খারাপ হয়নি, সেটা কিন্তু ভালোই হয়েছে। সমস্যাটা হচ্ছে যখন বনবাসের সিকোয়েন্স দেখাচ্ছে, যখন ফরেস্টের সিকোয়েন্স দেখাচ্ছে, সেগুলো কোনোভাবেই রিয়েল মনে হচ্ছে না। বাদবাকি সিকোয়েন্স এবং সেই সিকোয়েন্সের মধ্যে একটা পার্থক্য রয়েছে। যখন ক্যারেক্টার দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের মধ্যে, সেখানে রোদ পড়ছে, উল্টো দিকে ছায়া তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো দেখলে পুরো গ্রিনিশ একটা ট্রিটমেন্টে জিনিসটা ভীষণ পরিমাণে ফেক মনে হচ্ছে। যদি সেখানে ফোরগ্রাউন্ড যেটা যে ল্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, অ্যাটলিস্ট সেই জায়গাটাকেও তারা রিয়েল না করে, সেটাকেও পুরোপুরি তারা গ্রিন স্ক্রিনে, সেটাকেও তারা পুরোপুরি ক্রিয়েট করে, তাহলে সেখানে বেসটা তৈরি হয় না, সেটা হয়ে যায় ভীষণ পরিমাণে সমস্যা। দেখবে ট্রেলারে একটা জায়গা রয়েছে, যখন লক্ষণ গন্ডিটা টানছে, সেই জায়গাটা দেখো, যদিও শটটা ভীষণ পরিমাণে ওয়াইডে রয়েছে, সেটা দেখে ওই পোর্শনগুলো ভীষণ পরিমাণে ফেক মনে হচ্ছে। এবং তারপর যখন সেটাকে খুব পরিমাণে পলিশ করা হয়, যেরকম টিভি সিরিয়ালে দেখতে খুব চকচকে লাগে যে কোনো জিনিস, এখানেও দেখে সেটা মনে হচ্ছে জিনিসটার মধ্যে অতিরিক্ত ঝাঁ চকচকে একটা ব্যাপার রয়েছে। এবার সেটার জন্যই এর যে ন্যাচারাল বিউটিটা, সেটা হারিয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে খুব বড় সমস্যা। আজকে এআই ভিএফএক্স এর যুগ এই পরিমাণে, সেখানে ব্যাকগ্রাউন্ডটাকে এক্সটেন্ড করা হোক না, মানে শটটা হয়তো মিড রয়েছে, বা শটটা ধরো একটা ফুল শট রয়েছে, সেটাকে এক্সট্রিম ওয়াইড করা হোক, জোনটাকে বড় করা হোক, কিন্তু এখানে করা হচ্ছে আমরা প্রথম থেকেই জিনিসটাকে পুরো গ্রিন স্ক্রিনে করব, ফলে রিয়েলিটির আর পর্যন্ত নেই। তো যে কারণে হয়ে যাচ্ছে এই পার্টিকুলার কিছু জায়গায় সমস্যা, এবং সেটাকে নিয়ে বড় করে ক্রিটিসিজম ফেস করছে এই ছবিটা। এবার দেখো, তারা কিন্তু কিছু ক্রিটিসিজম নিয়েছে, গ্রহণ করেছে। এবার এর আগে যখন রামায়ণের টিজারটা এসেছিল, সেখানে যখন দৈত্য দানবগুলোকে আমরা দেখছিলাম, দেখে মনে হচ্ছিল এগুলো না রামায়ণের টেক্সট ফলো করে এগোয়নি, এগুলো প্ল্যানেট অফ দ্য এপস বা হচ্ছে লর্ড অফ দ্য রিংস, সেখান থেকে খাপলা খাপলা মেনে নিয়েছে। কিন্তু তারা যখন ট্রেলারটা আনছে, দেখো সেই পার্টিকুলার জায়গাগুলোতে কিন্তু একটা বদল এনেছে। এবার এটা অবশ্যই ভালো দিক, এগুলো বেটার করেছে। অ্যাকশন সিকোয়েন্সে কিছু কিছু জায়গায় দেখতে যেরকম ভাবে ওই শুরুর যে অ্যাকশন সেট পিসটা, সেখানে যেরকম ভিজুয়ালস, এগুলো ভালো লাগছে। কিন্তু যখন কেউ ফলাও করে বলছে যে এই ছবির বাজেট 4,000 কোটি টাকা, দুটো পার্ট মিলিয়ে
মানে 2000 কোটি টাকা একটা পার্টের বাজেট। এবার তুমি খুব সহজে ভাবো ওডিসির বাজেটও প্রায় 2000 কোটি টাকা। তাহলে কোথাও একটা গিয়ে যদি ওডিসির মতো ছবি ওই ভিজুয়ালস দিতে পারে যেটা দেখে হাড় হিম হয়ে যায়, ভাই এটা কি ক্রিয়েট করেছে। রিয়েল লোকেশনের জন্য এরকম ভাবে ক্রিস্টোফার নোলান ট্রাভেল করেছে, এরকম ভাবে তারা একটা শর্ট রিয়েল লোকেশনে রিয়েল ভাবে নিয়েছে। তাহলে এখানে পুরো জিনিসটাকে ক্রিয়েট করে ওই বাজেটেও যা জিনিসপত্র দেখাচ্ছে সেটা কনভিনসিং মনে হচ্ছে না? হলিউডের এত এত প্রজেক্ট রয়েছে যেগুলো এর থেকে কম টাকায় বানানো। ইভেন গডজিলা -1 সেটা ভাবো, সেটা তো 200-300 কোটি টাকাতেও বানানো নয়, তারপরেও সেই ছবির ওই লেভেলের ভিজুয়ালস। তখনই চলে আসে কম্প্যারিজনটা, এবং সেই কম্প্যারিজনটা আমাদের মাথায় কিন্তু নমিত মালহোত্রা না চাইতেই ঢুকিয়ে দিয়েছে, বারবার এর প্রাইস কোট করে এবং এরকম স্টেটমেন্ট দিয়ে যে তিনি এর আগে যতগুলো প্রজেক্টের সাথে যুক্ত হলিউডের বড় বড় প্রজেক্ট তার থেকেও বেশি খেটে বেশি বড় টিম নিয়ে রামায়ণের প্রজেক্টটা বানানো হচ্ছে। তাহলে আউটপুট কোথায়? খুব বহু বড় বড় প্রজেক্ট রয়েছে যেই ছবিগুলো হয়তো বছরের সব থেকে অ্যান্টিসিপেটেড ছবি, কিন্তু সেই ছবিরও ভিএফএক্স ইস্যু রয়েছে। তুমি আজকে গিয়ে দেখো ডুমসডের কমেন্ট বক্স, বহু ইনস্টাগ্রামের বহু পেজ থেকে শুরু করে বহু জায়গায় সেখানে ভিএফএক্স এর গ্লিচ, ভিএফএক্স এর ইস্যু নিয়ে কথা বলছে, কিন্তু ছেঁড়া কাটাটা এই লেভেলে হচ্ছে না। তার কারণ আমরা এরকম ভাবে ওই ছবির কাউকে বলতে শুনিনি এটা সব থেকে বড় ছবি, সব থেকে বড় প্রজেক্ট, এর ভিএফএক্স দেখলে লোকের মাথা খারাপ হয়ে যাবে। এরকম কোনো স্টেটমেন্ট যখন উঠে আসে তার উপরে 4 গুণ 5 গুণ বেশি নজর রাখা হয়, সেটাই হচ্ছে রামায়ণের উপরে। এরপর যে ক্যারেক্টারটাকে নিয়ে ট্রেলার আসার ক্ষণ থেকে আলোচনা শুরু হয়ে যায়, যেটা নিয়ে আমি ট্রেলার রিভিউর দিনকেই কথা বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে সানি দেওল। সানি দেওল অ্যাজ হনুমান, তাকে কেন ট্রেলারে দেখা গেল না? সবাইকে দেখা গেল। দেখো এখানে কুম্ভকর্ণকেও কিন্তু তোমরা দেখতে পারবে এক ঝলক, এবং আমি তখন বলেছিলাম ভিডিওতে যে এই ছবিটা এমন একটা পয়েন্টে এন্ড হবে যে আমরা যে অ্যাকশনগুলো দেখতে পাচ্ছি, বহু অ্যাকশন সিন এই ছবিটার ক্ষেত্রে আসবেই না। মানে ছবিটা এন্ড হবে সম্ভবত এমন একটা পয়েন্টে যেখানে হনুমানের সাথে প্রথমবার রামচন্দ্রের দেখা হচ্ছে। এটা আমার স্টেটমেন্ট না, নিতেশ তিওয়ারি তার একটা ইন্টারাকশনে বলেছিল আমরা ছবিটাকে একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ করতে চাই, যখন প্রথমবার হনুমানজির সাথে রামচন্দ্র দেখা হবে তখনই আমরা ভেবেছি ছবিটাকে এন্ড করব। এটা তার স্টেটমেন্ট। তো এটা যদি একটা ছবির সব থেকে ক্লাইম্যাক্সে হাই নোট হয়, তাহলে কেউ কি নিজের ছবির ক্লাইম্যাক্সটা রিভিল করে দিতে চাইবে? এবং সেখানে ইউএসপি হচ্ছে সানি দেওয়ালকে কিরকম ভাবে লুকটা দেওয়া হয়েছে, এই কারণে তার না কোনো লুক না কোনো কিছু তারা সামনে এনেছে। এবার সেটা সিনেমা হলে তারা হয়তো অডিয়েন্সের জন্য সব থেকে বড় করে সারপ্রাইজ আকারে ট্রিট করতে চাইছে। তাহলে এটা তারা কেন দেখাবে? এটা খুব সিম্পল, খুব বেসিক একটা প্রশ্ন আমার। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে কিছু ক্যারেক্টারের লুকস, এবং এখানে আমি কিছু পয়েন্টে কিছু ক্রিটিসিজমে একদম আগ্রি করি। যেখানে বলা হচ্ছে লারা দত্তা অ্যাজ কৈকেয়ী, সাই পল্লবী অ্যাজ সীতা এবং রাকুল প্রীত অ্যাজ সুপর্ণাকা, এই তিনজনকে নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে, যেখানে মনে হচ্ছে সাই পল্লবীকে সীতা হিসেবে মানাচ্ছে না, সুপর্ণাকা মানে আমাদের রাকুল প্রীত সে বেটার অপশন ছিল সীতা হিসেবে, তাকে খুব ভালো লাগছে। লারা দত্তার যে শাড়ি, আমার মনে হয় এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আলোচনা সেটা হচ্ছে লারা দত্তাকে যেরকম শাড়ি পরিয়েছে, যেরকম তার হেয়ারস্টাইল করেছে এবং যেভাবে সে অ্যাপ্রোচে রয়েছে, সেটা সত্যি ভীষণ মডার্ন লাগছে, এবং সেটা ত্রেতা যুগ একেবারেই মনে হচ্ছে না। সেটা দেখে আমি নিজেও খুব অবাক হয়েছিলাম। যে তুমি আজকেও রামানন্দ সাগরের কৈকেয়ীর এপিসোডটা দেখো, তুমি দেখলে বুঝতে পারবে যে কিভাবে পুরো গেট আপটা দিয়েছে, এবং সেটা এখানে যেরকম যা লেগেছে আর কি, সেটা একদম আমার মনে হয় ঠিক আলোচনা। যদি এটা নিয়ে ট্রোলিং হয় তাহলে এতে কোনো আমার মনে হয় সমস্যা নেই। এরপর আমরা কথা বলবো হচ্ছে সাই পল্লবীকে সীতা হিসেবে মানাচ্ছে না, এই যে স্টেটমেন্টটা ঘুরছে। এবার আমার শুরুতে একটা কথা বলা, রামানন্দ সাগরের প্রত্যেকটা ক্যারেক্টার রামায়ণের সেগুলো নিয়ে এত লোকে মেতে রয়েছে এবং সেটা মানে তাতে কোনো ভুল নেই, কিন্তু যখন কৈকেয়ীর ছবি রামানন্দ সাগরের টিভি সিরিয়ালের তার পাশে লারা দত্তার ছবি রেখে বলা হচ্ছে যে এটা বানিয়েছে রামানন্দ সাগর, এটা হচ্ছে ক্লাস এবং এটা কি, তাহলে আমার মনে হয় রামানন্দ সাগরের যে সীতা বনবাসে রয়েছে তার যে আউটফিট এবং সাই পল্লবীর যে আউটফিট, দুটোকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে দেখা হবে খুব বেশি পরিবর্তন কিন্তু নিতেশ তিওয়ারি এখানে করেননি। খালি সেখানে সীতা প্রত্যেক জায়গায় মাথায় ঘোমটা দিয়ে রয়েছে, এখানে সেটা নেই। আদারওয়াইজ কিন্তু ব্লাউজ সেখানেও সীতা মাকে পরানো হয়েছে, তো সেখানেও কিন্তু কস্টিউমটা কাইন্ড অফ এরকমই।
এবার হয়তো অনেকে ভুলে গেছে, আমি দুটো উদাহরণ দিচ্ছি। যখন আদিপুরুষ ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়, আমি সেটার সাথে কোনোভাবে কম্প্যারিজন করছি না, আমার সেই মানে সাধ্য নেই আর কি। আমি বলতে চাইছি এটা, সেখানে যখন কৃতি সানন তাকে সীতা মা হিসেবে প্রেজেন্ট করা হয়, তার যুগ দেখানো হয়, তার যে আউটফিট সেটা নিয়ে কিন্তু ভীষণ পরিমাণে মেকার্সরা একদম শুরুর দিকে সাফার করেছিল। তোমাদের যদি মনে থাকে 2018 সালে যখন পদ্মাবত এসেছিল, সেখানে কিন্তু মেকার্সরা ভিএফএক্স করে দীপিকা পাডুকোনের যে কস্টিউম সেটা চেঞ্জ করায় এবং তার যে কোমরের পোর্শন সেটা ঢেকে দেয়। তো যদি মেকার্সরা এখানে সীতাকে ত্রেতা যুগের মতো বানাতো তাহলে কিন্তু আরো বেশি সাফার করতো এবং সেই ক্রিটিসিজমটা এই লেভেলে যেত, প্রথম থেকেই ছবিটাকে ব্যান করার ডাক দেওয়া হতো। এবার সাই পল্লবী আমার মনে হয় ভীষণ ভালো একজন অ্যাক্ট্রেস, এবং আমি বারবার বলেছি হিন্দি ট্রেলারে তার যেরকম ধরনের উচ্চারণ, যেরকম সে রয়েছে, সেটা অনেক বেটার। যে মায়া, যে মাধুর্যতা তার মুখে দরকার, সেটা আমার মনে হয় তার একদম রূপে গুণে রয়েছে, এবং যেই কারণেই তাকে বাছাই করা হয়েছে এবং সে পারফরমেন্স দিয়ে সেটা আমার মনে হয় কোথাও একটা গিয়ে পুষিয়ে দেবে। রাকুল প্রীতকে গ্ল্যামারাস লাগছে এবং তার যেরকম যে আউটফিট সেগুলো নিয়ে আমার কিছু বক্তব্য নেই, তাকে ভালোই লেগেছে। এবার যদি আসি হচ্ছে রণবীর কাপুরের আলোচনা, দেখো রণবীর কাপুরের আলোচনা নিয়ে আমি প্রথম দিন থেকে বলছি, তার ডায়ালগস বলা, তাকে যেরকম দেখতে লাগছে মাথায় মুকুট দিয়ে, আমারও মনে হচ্ছে রণবীর কাপুরকে একটু অদ্ভুত লাগছে। রণবীর কাপুর যখনই মুকুট পরে আসছে, যেরকম ধরনের জিনিসপত্র করছে, সেটা দেখে কিছু কিছু জায়গায় একটু অদ্ভুত লাগছে, আবার কিছু কিছু জায়গায় ভালো লাগছে। যে স্নিগ্ধতা, যে কামনেস দরকার সেটা কিছু কিছু জায়গায় আছে, আবার কিছু কিছু জায়গায় যখন সে বলছে ডায়ালগ তখন মনে হচ্ছে অ্যানিমেলের রণবীরের মতো লাগছে। তো এই ক্রিটিসিজমটা আমার মনে হচ্ছে ভ্যালিড, কিন্তু সে যোগ্য কি যোগ্য না, সে কি স্টেটমেন্ট দিয়েছে, সে কেন বলতে পারবে বলতে পারবে না, এরকম ধরনের কথাকে আমি বুলশিট মনে করি। তবে এই গোটা ট্রেলারে যাকে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে সেটা আনডাউটেডলি ইয়াশ। ইয়াশ যেরকম ভাবে অ্যাপিয়ার করছে, ইয়াশকে যেরকম দেখতে লাগছে, এবং কন্নড় যে ট্রেলারটা সেখানে ইয়াশের যেরকম বেস সলিড, জাস্ট সলিড, ইয়াশকে প্রত্যেকটা লুকে খুব ভালো লাগছে, এবং আমি মনে করছি ইয়াশের জন্য অডিয়েন্স ভীষণ পরিমাণে খুশি হবে। তো ইয়াশ সে নিজের জায়গায় খুব ভালো। হিন্দি ডাবিংটা নিয়ে একটু ইস্যু রয়েছে, সেগুলো আশা করছি ঠিক করা যাবে। এবং যারা বদার্ড এইটা ভেবে যে দেখো রামায়ণের ট্রেলার আসলো, টিজার আসলো, তখন থেকেই লোকে এটা নিয়ে এই লেভেলে আলোচনা করে যাচ্ছে, এই লেভেলে খিল্লি হচ্ছে, আমি একটাই কথা বলছি ভাই, ওডিসি ট্রেলার আসার পরে কি লেভেলে খিল্লি হয়েছিল, কি লেভেলে ক্রিটিসিজম নোলান ফেস করছিল তোমরা জানো। আজকেও গিয়ে ওডিসি ট্রেলারটা চালাও এবং সেখানে কমেন্ট বক্স দেখো, ডায়ালগসের জন্য বাবাকে ড্যাড বলছে, মাকে মম বলছে, এই যে এরকম ধরনের সংলাপ তার জন্য ক্রিটিসাইজ করা হচ্ছিল। সেখানে টম হল্যান্ডের পারফরমেন্স নিয়ে শুরুর দিন থেকে আলোচনা হচ্ছিল, কিন্তু ছবিটা যখন ফাইনালি সিনেমা হলে আসলো এবং এরকম একটা ছবি হলো, তারপর প্রিভিয়াস কোনো থটস, কোনো আলোচনা, পারসেপশন কি টিকলো না। তো যদি রামায়ণ ভালো হয়ে যায় তাহলে রামায়ণ নিজে থেকেই অডিয়েন্সকে আনবে, পরবর্তী সময়ে লোকে পরিবার নিয়ে যাবে দেখতে। এবং খুব সত্যি কথা হচ্ছে রামায়ণের কোনো কিছুরই কম্পিটিশন আদিপুরুষের সাথে নয়। তো যারা রামায়ণ নিয়ে খুশি হয়েছে, রামায়ণের ভাই কন্টেন্ট এসছে, এটা সলিড, এবার সেটার সাথে আদিপুরুষের থেকে বেটার রণবীর কাপুরকে প্রভাসের থেকে বেটার লাগছে, ইয়াশকে সাইফ আলি খানের থেকে বেটার লাগছে, সাই পল্লবীকে কৃতি সাননের থেকে বেটার লাগছে, এটা বলার জায়গা নেই। তার কারণ হচ্ছে আদিপুরুষ একটা ট্র্যাশের সঙ্গে তুলনা করব কেন? আমরা চাই রামায়ণ বেস্ট হোক, দারুণ হোক। যে সমস্যাগুলো জেনুইন, যেগুলো পার্সন টু পার্সন ভ্যারি করে, তাদের দেখার ওপরে নির্ভর করে, সেগুলো নিয়ে আমি কথা বললাম। কোন কোন জিনিসপত্রগুলো বেটার করা যেতে পারে, যেহেতু এই ছবিটা আমি বললামই পুরোটাই গ্রিন স্ক্রিনে করা হয়েছে। দেখবে ইয়াশ হেঁটে যাচ্ছে, এর আগে টিজারে সামনে তার ওই পুষ্পক বিমান রয়েছে, এখানে ট্রেলারে সে হেঁটে যাচ্ছে, সেটা একটা সাদা চকচকের জায়গা, সেকেন্ডের মধ্যে বদলে যায় কি করে? তারা তো একই শট দুবার নেয়নি, গ্রিন স্ক্রিন রয়েছে সেটাকে রিমুভ করে দিয়েছে। এবার যখন তারা এরকম ভাবেই ট্রিটমেন্টটা করেছে, যেই জায়গাগুলোকে বেটার করা যায় সেগুলোকে তারা ভিজুয়ালি আরো বেটার করুক। তার কারণ এইটুকু তো বোঝা যাচ্ছে এটাতে অডিয়েন্স স্যাটিসফাই হবে না। এবং আমি আবারও বলবো, রামায়ণ এমন একটা টেক্সট যেটা নিয়ে কখনোই অডিয়েন্স স্যাটিসফাই হবে না, হাজার হাজার প্রশ্ন থাকবে। তার মধ্যে কিছু ক্রিটিসিজম, কিছু প্রশ্ন ভ্যালিড, আবার কিছু প্রশ্ন, কিছু ক্রিটিসিজম একেবারেই তুলনা করা যায় না, পাতা দেওয়া যায় না। এমন একটা দাবি এসেছে, সেটা হচ্ছে রামায়ণ ছবিটা রিলিজ হওয়ার আগে পার্টিকুলার একটা গোষ্ঠীকে রামায়ণ ছবিটা দেখাতে হবে এবং তারা ডিসাইড করবে এই ছবিটার এই সিন বা অমুক জায়গা
সেটা কি ঠিক হয়েছে না সেটা ঠিক হয়নি। ঠিক বহু বছর আগের মতো যখন পদ্মাবত ছবিটা এসেছিল, কিছু লোকের ধারণা এটা হয় যে ছবির মধ্যে একটা ড্রিম সিকোয়েন্স রয়েছে রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের সাথে, মানে আলাউদ্দিন খিলজি এবং পদ্মাবতীর সাথে, যেটার জন্য ছবিটাকে সেই সময় বয়কটের ডাক ফেস করতে হয়। তো এটা রামায়ণের ক্ষেত্রে হতে চলেছে, আরো বড় পরিমাণে এরকম ধরনের জিনিসপত্র হবে। তবে আমি চাই ছবিটা ভালো হোক, যা ইস্যুস রয়েছে সেগুলোকে সলভ করা হোক। যদি রামায়ণের মধ্যে সোল থাকে তাহলে রামায়ণ ওয়ার্ক করবে। এবার নিতেশ তিওয়ারি খুব ভালো একজন ডিরেক্টর, আমি শুরুর দিন থেকে একটাই কথা বলছি, নিতেশ তিওয়ারি যা যা সিনেমা বানিয়েছে রামায়ণে যেটা ওয়ার্ক করতে পারে সেটা সব থেকে ভালো ড্রামা, যেখানে রামের সাথে দশরথের দৃশ্য, সীতার সাথে রামের দৃশ্য, ভরতের সাথে রামের দৃশ্য, সেখানে কুম্ভকর্ণ এসে যখন হনুমানের সাথে কথা বলছে, এই যে দৃশ্য, এগুলো এই ড্রামাগুলো সব থেকে বেশি পরিমাণে ওয়ার্ক করতে পারে। তার কারণ নিতেশ তিওয়ারির ছবির মধ্যে ড্রামাটাই সব থেকে কোর পয়েন্ট হয়। সে এরকম কোনো ল্যাভি স্কেল বড় প্রজেক্ট এতগুলো ছবি বানিয়েও দেখাতে পারেনি। এবং নমিত মালহোত্রা, এই যে তার একটা দম্ভ, রামায়ণের আগে নমিত মালহোত্রাস রামায়ণ, এই যে প্রত্যেকটা জায়গায় নিজেকে এই লেভেলে বিক্রি করার একটা প্রবণতা, হয়তো সেটার উদ্দেশ্য ভালোই, সে চায় সারা দুনিয়াকে রামায়ণ দেখাতে, কিন্তু এত বড় 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 সে ফেলেছে, সেগুলো গোটাতে হবে গোটা টিমের, এবং সেটা গোটাতে গোটাতে অলরেডি রামায়ণের রেপুটেশন অনেকটা 12টা বাজিয়ে ফেলবে। এবার দেখার পরবর্তী সময় রামায়ণ যখন আসে সেটা কি সমস্যায় পড়ে না হাজার সমস্যা কাটিয়ে উঠতে পারে। তার কারণ আমি মনে করি রামায়ণ এমন একটা ছবি, এই ছবিটা দেখতে ভারতীয় দর্শক যাবেই এবং সেটা ব্যাপক রেকর্ড ব্রেকিং বিজনেস করবেই। তারপরে ছবিটা ভালো খারাপ সেটার উপর ডিপেন্ড করছে অডিয়েন্স টিকবে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে।